স্বাগতম ক্রিকফ্রেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, বাংলাদেশ আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচে আসলে বাংলাদেশের একাদশে কী কী পরিবর্তন থাকতে পারে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। এই ম্যাচে বাংলাদেশের কতটুকু আসলে সম্ভাবনা দেখছেন? বাংলাদেশ প্রথম ম্যাচটাতে ইন্ডিয়ার বিপক্ষে হেরে গেল, আসলে বাংলাদেশের সেমিফাইনাল ইকুয়েশনটা অনেকটা কঠিন হয়ে গেছে ওই ম্যাচটাতে হারের ফলে। এখন নিউজিল্যান্ড যে ফর্মে আছে তাদেরকে কি হারানো সম্ভব? কঠিন মানে অনেক কঠিন। আপনি নিউজিল্যান্ডের সাথে খেলা বলছেন, নিউজিল্যান্ডকে মনে হচ্ছে যেন এখন হোস্ট কান্ট্রি। তারা পাকিস্তানে এত ভালো খেলছে, এত দুর্দান্তভাবে শুরু করেছে, হোস্ট কান্ট্রি পাকিস্তানকে হারিয়ে তারা মানে টিম ওয়াইজই আমরা যখন টুর্নামেন্টটা শুরু করি তার আগে যখন প্রিভিউ করছিলাম তখন কিন্তু বলছিলাম যে এটা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। সেই টিমের এগেনস্টে আপনি ডু অর ডাই ম্যাচ খেলতে যাচ্ছেন, মানে একটা টপ নচ পারফরমেন্স যদি আপনি না করতে পারেন, দুর্ভাগ্যবশত এই টুর্নামেন্ট থেকে আমরা হয়তো আর্লি লিভ নেব। প্রথম ম্যাচটাতে কিন্তু বাংলাদেশে একটা নাটকীয় একটা ব্যাটিং ধস দেখা গিয়েছিল। সেখানে 35 রানে বাংলাদেশে 5 উইকেট পড়ে গিয়েছিল। যদিও জাকির আলী এবং তাওহিদ হৃদয় বাংলাদেশকে দারুণ একটা মানে জুটি করে বাংলাদেশকে একটা লড়াকু সংগ্রহে আসলে পৌঁছে দিয়েছিলেন। তবে এই ম্যাচটাতে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের উপর বাড়তি দায়িত্ব থাকবে। আমরা জানি যে পাকিস্তানে এখন যেসব উইকেটে পাকিস্তান খেলে এগুলোতে প্রচুর কিন্তু রান হয়। বাংলাদেশও কিন্তু এই বড় রানগুলো আসলে করতে পারবে কিনা, বা নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে তারা কিন্তু লক্ষ্য মানে তারা একটা বিশাল টোটাল কিন্তু দাঁড় করাতে চাইবে, সেটা আসলে নিউজিল্যান্ড কিন্তু সক্ষম। বাংলাদেশ কি এইরকম 350-এর মতো রান কি তারা করতে পারবে? সেইটার কিন্তু মূল দায়িত্ব হচ্ছে ব্যাটারদের। আমাদের টপ অর্ডার যেভাবে আসলে ফেল করে যাচ্ছে, সেখানে মানে আপনি যদি ফ্ল্যাট ট্র্যাকও দেন, সেখানে যদি রান করতে না পারে বা ফর্মে ফিরতে না পারে, আসলে এটা আসলে ব্যর্থতাই হয়ে থাকবে। আমাদের আসলে যেই সুখস্মৃতিটা নিয়ে আমরা কালকে নামতে পারি সেটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে আমরা 2টো টেস্ট জিতেছি গত বছর পাকিস্তানের এগেনস্টে। রাওয়ালপিন্ডিতে আগামীকালকে ম্যাচ। সো সেই সুখস্মৃতি নিয়ে ব্যাটিং ট্র্যাকটা কিন্তু মানে আমরা কন্ডিশনটা জানি, পিচটা কিরকম হতে পারে, আর বেশিরভাগ ক্রিকেটারই জানেন। হ্যাঁ, সো কিউরেটারও কিন্তু বলেছেন যে রাওয়ালপিন্ডি হচ্ছে ব্যাটিং স্বর্গ হবে, এখানে মানে 300, 200, 250 রানের আসলে ট্র্যাক না। আজকে কিন্তু বাংলাদেশের কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে এসেছিলেন, তাকে কিন্তু বারবার বলা হচ্ছিল, বারবার একটার পর একটা প্রশ্ন করা হচ্ছিল যে এখানে 350 রানের মতো হতে পারে, বাংলাদেশ কি 300 রান পার করতে পারবে কিনা। তিনি কিন্তু খুব আশাবাদী হিসেবেই তিনি আসলে বলেছেন যে বাংলাদেশ যত বড়ই লক্ষ্য হোক এটা তারা করার মতো সক্ষমতা বাংলাদেশে আছে। তিনি আসলে সাম্প্রতিক মানে বাংলাদেশ লাস্ট ওয়ানডে সিরিজ খেলেছে মানে গত বছর, সেক্ষেত্রে এছাড়া 3-4টা ওয়ানডে বাংলাদেশ লাস্ট 3-4-5টা ওয়ানডের মধ্যে 2-3টাতে কিন্তু 300-300-র কাছাকাছি এরকম সংগ্রহ করেছিল। এগুলো আসলে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন। আসলে কি বাংলাদেশ কি সম্ভব কিনা বাংলাদেশের ব্যাটারদের এতটা? না, আমি যদি ফার্স্টে যদি ব্যাটিংয়ে যায় তাহলেও যদি 300-350 করে, সেটা চেস করা কিন্তু আসলে নিউজিল্যান্ডের জন্য মানে কঠিন। টার্গেটটা হ্যাঁ কঠিন হবে, টার্গেটটা ঠিক আছে, কিন্তু তাদের জন্য কিন্তু সেটা পসিবল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এত বড় টার্গেটটা আসলে চেস করাটা মানে এখন রিয়েলিটি বা আমরা লাস্ট যেভাবে খেলছি সেটা কিন্তু খুবই কঠিন। 300-350 যদি রান করেও বাংলাদেশকে আসলে হ্যাটস অফ দিতে হবে। তারা ফার্স্ট ইনিংসে করুক বা চেস করতে যে কাছাকাছি যাক সেটাও দিতে হবে, কারণ ব্যাটিংটা বাংলাদেশে ভালো হচ্ছে না। যদি তারা 300-350 করতে হবে তার মানে তারা টপ অর্ডারে ব্যাটিংকেও ভালো করেছে বা মিডল অর্ডারে তারা সাপোর্ট পেয়েছে সেভাবে। টপ অর্ডারটাই কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে ভোগান্তির বিষয়। টপ অর্ডারে রান হচ্ছে না দেখে মিডল অর্ডারে আসলে চাপটা বেশি পড়ছে। চাপটা বেশি পড়ার পরে আপনি দেখেছেন যে গত ম্যাচে হৃদয় এত দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, 100 করেছেন, জাকের তাকে এত ভালো একটা সাপোর্ট দিয়েছে, তাও মাত্র 228 রান আমরা বোর্ডে নিতে পেরেছি, কারণ টপ অর্ডারে কোনো রান ছিল না। যদিও দুবার মাঠে খেলা ছিল, 35 রানের মধ্যে আসলে 5 উইকেট হারিয়ে যাবে, তখন আসলে ব্যাটসম্যানদের সেখানে পরে ব্যাটারদের খুব একটা কিছু করার এক্স্যাক্টলি। সো সেখানে আপনি যদি এরকম ফ্ল্যাট ট্র্যাকে রান করতে না পারেন তখন কিন্তু আসলে ব্যাটারদের ব্যর্থতাটাই চোখে পড়বে, কারণ আপনারা এখানে আসলে মানে ব্যাটিং ছাড়া কিছু বলারদের জন্য কিছু নেই, যেখানে আসলে আমাদের বলাররা কিন্তু এখন শক্তির বিষয়, পেসাররা শক্তির বিষয়। আজকে মিচেল স্যান্টনার এসেছিলেন, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, তিনি প্রেস কনফারেন্সে এসে কিন্তু সবার খুবই সুনাম করেছেন। তারা রিসেন্টলি কিন্তু আমরা নিউজিল্যান্ডের সাথে অনেকগুলো ম্যাচ খেলেছি, সেটা তার মাথায় রয়েছে, এবং সবগুলো প্লেয়ারকে তিনি ধরে বলেছেন যে এই প্লেয়ারটা এইভাবে ভালো খেলে। তার সেন্টারের এই প্রেস কনফারেন্সটা শুনে আমার এতটুকু মনে হয়েছে যে তারা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে তারা খুব ভালোভাবে স্টাডি করেছে, তারা সেইভাবেই আসলে বাংলাদেশকে মোকাবেলা করবে। তাদের বাংলাদেশের
পেসারদের কথাই কিন্তু সেটার বলছেন যে তাসকিন, নাহিদ রানা তারা খুবই ভালো করছে, তাদের কিন্তু জাকির আলীর কথা বলছেন, জাকির আলীর কথা বলছেন, রিশাদ হোসেন, হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ, হ্যাঁ, তারা প্রত্যেকটা প্লেয়ার ধরে ধরে কিন্তু তাদের খুঁটিনাটি যেগুলো আছে ওইগুলো কিন্তু মানে জানেন, তিনি ওই বলেছেন- দুর্বলতারা ধরেই কিন্তু তারা কিন্তু আগাতে চায়। হ্যাঁ, তিনি বলছেন পুরো টিমটাই কিন্তু একটা ব্যালেন্স টিম, সো সেইভাবেই তারা রেসপেক্ট দিয়ে খেলতে চায়। সো অপোজিশন টিম যদি আপনাকে এইভাবে রেসপেক্ট দিতে চায়, আপনাকে আসলে সেই রেসপেক্টটা ইউটিলাইজ করা উচিত, কারণ আপনার কাছে মানে এরকম একটা টিম রয়েছে যারা খুব ভালো করতে পারে কিন্তু ক্লিক করছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তার মধ্যে আসলে আমাদের মিডল অর্ডারে অভিজ্ঞ দুইজন ব্যাটারের মধ্যে একজন গত ম্যাচ খেলতে, মাহমুদুল্লাহ গত ম্যাচ খেলতে পারেন ইনজুরির কারণে, কিন্তু সুখবর হচ্ছে যে তিনি আসলে প্র্যাকটিসে ফিরেছেন। তবে আমি আসলে আপনাকে এই প্রশ্নটা করতাম যে মাহমুদুল্লাহ যদি একাদশে ফেরেন তাহলে আসলে কে বাদ পড়বে? হ্যাঁ, এখানে আসলে অনেক ইকুয়েশন রয়েছে, কারণ আপনি দেখবেন যে তৌহিদ হৃদয় যিনি ছিলেন তার কিন্তু ফর্ম ছিল না। মাহমুদুল্লাহ যদি ফিট থাকতো তাহলে কিন্তু মাহমুদুল্লাহ খেলতেন, মুশফিক কিন্তু তৌহিদ হৃদয় হয়তো বাদ দিতেন। কিন্তু তৌহিদ হৃদয় গত ম্যাচে যে একটা সুন্দর কামব্যাক করেছেন সেটা আপনি তৌহিদ হৃদয়কে বাদ দিতে আবার পারছেন না। আপনি ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যদি তৌহিদ হৃদয়ের জায়গায় যদি জাকের আলীকে খেলাতেন, জাকের আলী হয়তোবা এই খেলতেন, ঠিক আছে। এখন জাকের এবং তৌহিদ দুইজনেই ভালো করেছেন, আপনি দুইজনের মধ্যে থেকে কাউকে আসলে বাদ দেওয়ার ওই ফুরসতটা পাবেন না। এখন যদি তিনি আসলে ফুল ফিট হন তাহলে হয়তো আমরা ওপেনিংয়ে দেখতে পারি যে সৌম্য সরকারকে ড্রপ করা হয়েছে। সৌম্য সরকারকে ড্রপ করে আসলে নাজমুলকে, শান্তকে ওপেনিংয়ে নামিয়ে মিরাজকে একটু উপরে উঠিয়ে দিয়ে তখন কিন্তু মিডলের দিকে স্লট একটু খালি হবে, তখন মাহমুদুল্লাহকে নেওয়া যাবে। আরেকটা যেটা বিষয় হতে পারে সেটা আপনি আমাকে বলছিলেন যে মুশফিকুর রহিমকে আসলে কি ড্রপ করা যায় নাকি বা করবে নাকি, এটা সম্পূর্ণই আমার মতামত। আমি আসলে ভাবছিলাম যে এটা বাংলাদেশের মানে ব্যাটিং অর্ডারটা চিন্তা করলে দেখা যায় যে আপনি যদি সাম্প্রতিক সময় অফ ফর্মের কথা চিন্তা করেন, মুশফিকুর রহিম লাস্ট 12টা ইনিংসের মধ্যে একটা মাত্র হাফ সেঞ্চুরি করেছেন, সো এই হিসাবে কিন্তু মুশফিকুর রহিমেরই বাদ পড়া উচিত। হ্যাঁ, মানে যদি আসে, উনি যদি আসে, সো এই দুইটা পসিবিলিটিটা বেশি যে যদি মাহমুদুল্লাহ ব্যাক করেন তাহলে হয় সৌম্য সরকারকে হয়তো তারা ড্রপ করবে, না হলে হয়তো মুশফিক, কিন্তু দুইটাই কিন্তু আমাদের বড় বড় প্লেয়ার, দুইজনের একজনকে আসলে ড্রপ করে মাহমুদুল্লাহকে আনতে হবে। আবার এরকমও হতে পারে যেই 11টা রয়েছে সেখানেই আসলে তারা স্টিক থাকবে, মাহমুদুল্লাহ হয়তো যেহেতু তিনি ইনজুরির ভিতর দিয়ে যাচ্ছেন ফুল ফিট না হলে আসলে তাকে খেলাবে নাকি সেটা নিয়ে একটা বিষয় রয়েছে। আরেকটা চেঞ্জ কিন্তু মনে হয় আসতে পারে, সেটা হচ্ছে বোলিংয়ের দিকে। যদি আমি ব্যাটিং এর কথাটাই বলি, এটা কিন্তু মানে খুবই ইনজাস্টিস কিন্তু হবে না যদি বাংলাদেশ যদি আগের 11টা নিয়ে যদি খেলে, ঠিক আছে। মানে যেহেতু ব্যাটসম্যানরা ফার্স্ট ম্যাচটাতে ফেল করেছেন, তাদেরকে কিন্তু আরেকটা সুযোগ এইখানে সৌম্য সরকার কিন্তু একটু ভালো টাচে ছিলেন, তিনি ইনজুরির কারণে আসলে বিপিএলটা ঠিকমতো খেলতে পারেনি, এরপরে প্র্যাকটিসেও তিনি ব্যথা পেয়েছিলেন, কিন্তু সৌম্য সরকার কিন্তু যেই টাচে ছিল তাকে ড্রপ করাটাও কিন্তু একটা কোশ্চেনেবল বিষয় হবে। সো যদি সেম 11ই রাখে তাতেও কিন্তু সমস্যা আসলে হবে না, কিন্তু যদি মাহমুদুল্লাহকে ঢুকাতে হয় তাহলে আসলে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলে মাহমুদুল্লাহকে আসলে তারা ইনক্লুড করতে পারবে। এছাড়া আবার বাংলাদেশের কিন্তু পেস বোলিং ইউনিটটা খুবই ভালো, সেখানে আসলে কাকে বাদ দিয়ে কাকে আপনি 11-এ রাখবেন এটা নিয়েও আসলে অনেক কথা বলা যায় আসলে। তবে বাংলাদেশ মানে পাকিস্তানের উইকেট যেরকম, সেক্ষেত্রে একজন কিন্তু গতিময় পেসারকে বাংলাদেশে 11-এ দেখলে কিন্তু সেটা কিন্তু মন্দ হবে না আমার মনে হয়। সেক্ষেত্রে বাংলাদেশের নাহিদ রানাকে কিন্তু ইনক্লুড করার একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেক্ষেত্রে আসলে কাকে বাদ দেওয়া হতে পারে? নাহিদ রানা আসলে সবার কাছে একটা মানে হট কেক, মানে ভারত ম্যাচের আগে কিন্তু তাকে নিয়ে কথা অনেক প্রশ্ন ছিল। আজকেও কিন্তু স্যাটনার নাহিদ রানার কথা উল্লেখ করে বলেছেন যে সেই মানে দুর্দান্ত, আর নাহিদ রানা আলমেন্ডিতে খুব ভালো বোলিং করেছিলেন। সো সেখানে যদি নাহিদ রানাকে ইনক্লুড করা হয় তাই সেখান থেকে একজন পেসার হয়তো ড্রপ করানো হতে পারে, কিন্তু এরকম একটা ফ্ল্যাট ট্র্যাকে যদি আপনি পেসটাকে ভালোভাবে ইউটিলাইজ না করেন তাহলে কিন্তু অনেক রান লিক হবে। আপনি নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের যেই ভালো ফর্ম রয়েছে বা আপনি মানে যেই অভিজ্ঞতা রয়েছে সেখানে এরকম পেস হ্যান্ডেল করা তাদের কিন্তু অতটা কঠিন না হতে পারে। সো এক্সেপশনাল যদি বোলিং না করে নাহিদ রানা, সেখানে কিন্তু নাহিদ রানাকে নিয়ে ব্যাকফায়ারও করতে পারে মানে বাংলাদেশের সিলেকশনে। সো সেক্ষেত্রে আসলে চিন্তাভাবনা করেই একাদশটা সাজাতে হবে। এখনও আসলে মাহমুদুল্লাহ ফিট নাকি সেটার উপরে ডিপেন্ড করেই তারা একাদশটা সাজাবে। সো আমরা মনে হয় না যে কালকের আগে ম্যাচ শুরুর আগে জানতে পারবো যে কে দলে আছে কে নেই। হ্যাঁ, কিন্তু যদি চেঞ্জ আনেও
এটা খুবই একটা ক্রুশাল ম্যাচ বাংলাদেশের জন্য, আর ডু অর ডাই ম্যাচ, যেখানে আসলে আমরা দেখছি যে হোস্ট কান্ট্রি আসলে বাদ হওয়ার পথে বা আজকে ভারত এবং পাকিস্তানের মতো ম্যাচটা চলছে, সেখানে কিন্তু ব্যাকফুটে রয়েছে পাকিস্তান অলরেডি। সো সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কালকে যদি দেখা যায় যে বাংলাদেশ হেরে যাচ্ছে, তাহলে কিন্তু ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডকেই ধরে নিতে হবে যে তারা সেমিফাইনালে চলে গেছে। নিউজিল্যান্ড কিন্তু আগামী কালকে জিতলে কিন্তু সেমিফাইনাল, হ্যাঁ আজকে যদি ভারত জিতে তাহলে কিন্তু, আজকে যদি আবার পাকিস্তান জিতে যায় তখন আবার ইকুয়েশন আবার চেঞ্জ হয়ে যাবে। এটা আসলে অনেক কঠিন ব্যাপার। সো কালকের খেলাটা বাংলাদেশের আসলে খুবই কঠিন একটা চ্যালেঞ্জ। টিকে থাকার চেয়ে আমার মনে হয় যে ভালো খেলাটা দরকার। ভালো খেলা দরকার বলতে টপ অর্ডারের যেই রানের খরাটা চলছে বা যে অফ ফর্মটা চলছে, এরকম একটা ফ্ল্যাট ট্র্যাকে তাদের আসলে ফর্মে ফেরা উচিত। শান্তকে বিশেষ করে ফর্মে ফিরতে হবে, আর ওপেনিংয়ে যেই জুটি আসুক না কেন তাদের আসলে রান করতে হবে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।